নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আগামীকালই কিন্তু সেই মেগা ফাইনাল, আপনারা যে ফাইনালের জন্য আমরা প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত কি হতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন, নাকি নিউজিল্যান্ড আরও একবার স্বপ্নভঙ্গ করবে আমাদের প্রত্যেকের? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এখন কোয়েশ্চেন হচ্ছে, আগামীকাল টস থেকে শুরু করে কোন দল আগে ব্যাট করে, কোন দল চেস করে এবং কত মোটামুটি একটা সেফ স্কোর হতে পারে, এই নিয়ে কিন্তু আমরা পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি ধরেই চুলচেরা বিশ্লেষণ করেছি সব কটা দলের, এবং অনেক কিছু তথ্য, নতুন তথ্য আমরাও জেনেছি, আপনাদেরকেও জানিয়েছি। সব থেকে বড় তথ্য, প্রেডিকশন হলো, আমরাই বলেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন অর্থাৎ ফাইনালে কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড হবে। সেটাই হচ্ছে, যেটা আগামীকাল আমরা প্রত্যেকে কিন্তু দেখবো এবং আমরাও আপনাদের কালকে আপডেট করব। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকাল এই হাই ভোল্টেজ ম্যাচের আগে আমাদের আজকের এই হাই ভোল্টেজ ডিসকাশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আপনাদের সামনে মোটামুটি একটা পিকচার দিতে পারবো যে কি হতে যাবে। যদিও ম্যাচ, ক্রিকেট ইজ অলওয়েজ অ্যান আনপ্রেডিক্টেবল গেম, বাট তাও কি হতে যাবে কিংবা কি হতে পারে। রিমিক মাঝি আমার সহকর্মী আমার পাশেই বসে আছে, এবং রিমিক, তোমাকে নিয়ে দর্শকরা কিন্তু প্রচণ্ড কৌতূহল, এবং সবাই যারা যারা আমাদের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া টেলিভিশন বাদেও দেখে, কি করে এত এত অ্যাকুরেট হচ্ছে সব কিছু, আপনারা যা বলছেন তাই হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট টু আদার চ্যানেলস, টেলিভিশন চ্যানেলস। সত্যি রিমিক, আমি মানে আমাদের এই এন্টায়ার শোতে, মানে ফাইনালের আগে আমাদের এটাই লাস্ট শো, তো আমি প্রথমেই বলবো যে তুমি এত অ্যাভারেজ থেকে শুরু করে আমরা যেভাবে তুমি বলেছো, যে সমস্ত ব্যাটসম্যানদের কথা বলেছো, আফগানিস্তানকে নিয়ে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, হাউ হ্যাভ ইউ ডান, কিভাবে করেছো? কিছুই না, এখানে আমি আবারও বলবো, আগেও একদিন তুমি আমাকে এই প্রশ্নটা করেছিলে শান্তনু, আমি বলেছিলাম না, এটা দর্শকদের জানার জিনিস। এখানে কোনো রকেট সায়েন্সও নেই, কোনো রহস্যও নেই, আর আমি টিয়া পাখি নিয়ে বসিও না, জ্যোতিষ করি না। এটা আসলে কি বলতো, দীর্ঘদিন ধরে এই প্রত্যেকটা দলের খেলা দেখি, প্রত্যেকটা প্লেয়ারকে দেখেছি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন থেকে প্রত্যেকটা দল যখন দুটো করে ম্যাচ খেলে ফেলে, তখন কিন্তু মোটামুটি প্রত্যেকেই একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এই দলটার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, কোথায় হলে এই দলটা কোথায় আটকে যেতে পারে, কোথায় কেবে। সেই জায়গা থেকে তুমি যদি বলো, সেই জায়গাগুলো থেকেই একটু একটু কেউ যদি খুব গভীরভাবে এইটা ফলো করে বা নজর রাখে বা খেয়াল করে, তাহলে কিন্তু এই প্রেডিকশন করাটা কোনো রকেট সায়েন্স বা হাতি ঘোড়া কিছু নয়, সামান্য কাজ। এখন মিলে যাচ্ছে, যদি না মিলতো তাহলে তুমি অন্য কথা হয়তো আমাকে বলতে, বা দর্শকরা হয়তো অন্য কথা বলতো। যাই হোক, শেষ ভালো যার সব ভালো, আর আগামী কাল ফাইনাল। একদম এই সময় হয়তো আমরা বলছি ব্যাটিং কমপ্লিট হয়ে যাবে। আগের দিন আমরা যখন এই অনুষ্ঠান করব আগামীকাল, তখন হয়তো একটা দলের ব্যাটিং প্রায় শেষ, হয়তো আমরা ইন্ডিয়া বলে চিৎকার করব, আর না হলে একটু টেনশনে থাকবো কি হয়। তবে আমার দৃঢ় বিশ্বাস, এবারে কিন্তু রোহিত শর্মার হাতে টি-20 ওয়ার্ল্ড কাপের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা উঠছে। এটা আমার বিশ্বাস, 100 কোটি ভারতবাসীর বিশ্বাস, পাকিস্তানে যারা খেলা দেখছেন, পাকিস্তানের ক্রিকেট ভক্তদের বিশ্বাস, তারা বিরাট কোহলির হাতে কাপ দেখতে চাইছেন, এবং গোটা বিশ্বে যারা ভারতীয় ক্রিকেটের ফ্যান রয়েছেন, এবং তাদের বিশ্বাস যে যদি কোনো অঘটন না ঘটে, যদি খুব দিনটা খারাপ না যায়, যদি ইন্ডিয়া টিমের কাছে একটা ডুমসডে না হয়, তাহলে কিন্তু কাপ উঠছে। এবং আমরা কিন্তু রবিবার দিনকে রাত্রির বেলা এই স্টুডিওতে বসে শান্তনুর সঙ্গে আমরাও কিন্তু চিয়ার আপ করবো এবং চাক দে ইন্ডিয়া বলবো। অ্যাবসলিউটলি, সেটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে, কিন্তু তার আগে যেটা দরকার, ফাইনাল মানে রিমিক হাই ভোল্টেজ ম্যাচ, এবং মেন্টাল প্রেসার। আমাদের মধ্যে এত দূরে আমরা বসে আছি, এটা এত জিওগ্রাফিক্যাল ডিসটেন্স, তাও একটা শরীরের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে, শিহরণ কাজ করছে। 2023-এর যে দুঃখটা কিন্তু ভুলতে চাইছি, টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি সাউথ আফ্রিকাকে হারিয়ে, কিন্তু এই টুর্নামেন্টটা চাই। বিশেষ করে আমরা তো চাই, আমরা ক্রিকেট ভক্ত যারা যারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গের বাংলার বুকে দাঁড়িয়ে যারা আমরা ক্রীড়া সাংবাদিকতা করি, প্রত্যেকেই চাই নিজের দেশ জিতুক, সেখানে একটা আলাদা তৃপ্তি, আলাদা মজা, একটা আলাদা আরাম, শান্তি। আর তার সঙ্গে হচ্ছে, আমি তো খুব বেশি করে চাইবো যে অন্তত বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য এটা যেহেতু শেষ, তুমি বারবার শেষ প্রায়, কারণ আমার মনে হয় না সামনের বছর টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট রোহিত থাকবে দলে, ঠিক, এবং তোমার নেক্সট ওডিআই ওয়ার্ল্ড কাপে বিরাট রোহিতরা থাকবে বলে আমার মনে হয় না, পরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত এবং রবীন্দ্র জাদেজা থাকবে বলে আমার মনে হয় না। ফলে আমি খুব বেশি করে, আমি শুধু নয়, গোটা আপনারাও সবাই চাইছেন, যারা
ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভক্ত, ইন্ডিয়ান প্লেয়ারদের ভক্ত, যারা রোহিত শর্মা বিরাট কোহলিদের ভক্ত, যারা এত এই 14-15টা বছর ধরে ভারতের পতাকাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল, অন্য মাত্রায় পৌঁছে দিল, দেশকে গর্বিত করলো, এত এত সফল ইনিংস তাদের, সেখানে একটা পোয়েটিক জাস্টিস আমরা সকলেই চাই, আপনারাও চান, আমরাও চাই যে কাপটা রোহিত শর্মার হাতে উঠুক এবং আমরা সকলে ওই তেরঙ্গা নিয়ে গায়ে জড়িয়ে হয়তো Proud to be an Indian. আনন্দে চোখের জল দিয়ে আমরা সেটা সেলিব্রেট করব। ওকে, সেই দৃশ্যটা আমরা সবাই দেখতে চাইছি। আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং গোটা ইন্ডিয়ান টিমও আগামীকাল রাত্রে সেটা 180 কোটি ভারতবাসীর এই ইচ্ছাকে কিন্তু তারাও কিন্তু মর্যাদা করতে দেবেন এবং পূরণ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আমরা আপনাদের এটাও জানিয়ে রাখি, যখন আপনারা আগামীকাল খেলা দেখবেন, খেলার সঙ্গে কিন্তু ব্রেকে যখন আমরা ডিসকাস করব সেটাও কিন্তু আপনারা দেখবেন, কারণ যে সাপোর্ট আমরা পেয়েছি আপনাদের থেকে, আমরা চেষ্টা করব আগামীকালকেও একটা ইনিংস হয়ে যাওয়ার পর মোটামুটি একটা প্রেডিকশন করার কিংবা একটা অ্যানালাইজ করে আপনাদের সামনে তুলে ধরার কি হতে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন কে হতে পারে। রিমিক, বড় ম্যাচ যেটা আমি জিজ্ঞেস করছিলাম, ফাইনালে কিন্তু গ্রুপ স্টেজে ইন্ডিয়া যা পারফর্ম করেছে এখনো পর্যন্ত মাইন্ড ব্লোয়িং, কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ একটা সহজ পরিস্থিতি জটিল করে জিততে হয়েছে। আমরা অনেক এক্সাম্পল দেখেছি, বিশেষ করে পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে লাস্ট অস্ট্রেলিয়া গেমটাও কিন্তু আমরা সেই মতো যদি দেখি আমরা, সেখানে দাঁড়িয়ে কালকে যেহেতু ফাইনাল। ইন্টারাপ্ট করছি, পাকিস্তান ম্যাচ আমার কখনো টেনশন হয়নি, কোথাও একটা বলের জন্য টেনশন হয়নি। বেশ, তোমার হয়েছে কিন্তু আমার হয়নি। আমার সেই কনফিডেন্স ছিল, এই পাকিস্তান দলটা কিচ্ছু নেই, একটা সিদ্ধারাহীন বলবো না, একটা কোমর ভাঙা দল এসছে খেলতে, তোমার টেনশন হতে পারে, কিন্তু আমার 1 মিনিটের জন্য একটা বলের জন্য টেনশন হয়নি। যখন বিরাট কোহলি আউট হয়ে যাচ্ছে তারপরেও আমার টেনশন হয়নি, আমি জানতাম এই ম্যাচ পার করে দেবে। ওকে, আমার টেনশন ছিল নিউজিল্যান্ড ম্যাচটা নিয়ে, আমার কিছুটা টেনশন ছিল অস্ট্রেলিয়া যখন সেমিফাইনালে মুখোমুখি হলো তখন ছিল। তুমি যদি বলতে পারো আমাকে, আমি ওই আগের দিনকে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর আমি একটু টেনশন করেছিলাম ওকে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত। বেশ, কিন্তু এর বাইরে আমার একটা ম্যাচেও মনে হয়নি যে ইন্ডিয়া পারবে না। কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডকে যতই হারাক গ্রুপের ম্যাচে, এটা কিন্তু ফাইনাল, নিউজিল্যান্ডও ছেড়ে কথা। আমি ওটাই তোমায় জিজ্ঞেস করছিলাম যে সেখানে কিন্তু মেন্টাল একটা ভীষণ প্রেশার ক্রিয়েটেড হয় যখন তুমি একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলছো, এবং বিশেষ করে আমি তোমায় জিজ্ঞেস করবো যারা নতুন এখানে ইন্ডিয়ার নতুন ব্যাটসম্যান, যারা শুভমান গিল থেকে শুরু করে অক্ষর প্যাটেল থেকে শুরু করে, তারা একটা বড় মঞ্চে একটা ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে, তাও নিউজিল্যান্ডের সাথে, মেন্টাল প্রেশার কতটা থাকবে? আমার মনে হয় না। শুভমান গিল এই মুহূর্তে ওডিআই ব্যাটসম্যানদের ওডিআই র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে। ওকে, শুভমান গিল যথেষ্ট ম্যাচিওর ক্রিকেটার। অক্ষর প্যাটেল সে বড় আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছে। শ্রেয়াস আইয়ার সেও খেলেছে। আমার মনে হয় না এই ইন্ডিয়ান টিমে তোমার ওই বরুণ চক্রবর্তী বাদ দিয়ে কুলদীপ যাদব, না, কুলদীপ যাদব দীর্ঘদিন ধরে খেলছে। কুলদীপ যাদব যথেষ্ট ফিট টু দা এই চাপ নেওয়ার জন্য যথেষ্ট। তাও কি এটা মাথায় কি প্রেসার থাকবে না? একটা আইসিসি টুর্নামেন্ট, তার ফাইনাল, এটাকে আমরা মিনি বিশ্বকাপ বলি। একদম একদম, চাপ তো থাকবেই, অবশ্যই একটা টেনশন দুটো ড্রেসিং রুমেই বিরাজ করবে। কিন্তু তুমি ওই নার্ভাসনেসটাকে, ওই চাপটাকে কতটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে তোমার ন্যাচারাল খেলাটা খেলতে পারবে ঠান্ডা মাথায়, সবথেকে বড় কথা সেইটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, সেইটাকে যে জিততে পারবে, কাপ তার। অ্যাবসলিউটলি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলবো নিউজিল্যান্ডের চাপটা কিন্তু ভারতের থেকে কিছুটা হলেও কম, চাপটা বেশি। একটা এক্সপেকটেশনের জায়গা, গোটা টুর্নামেন্টে একটা দল ভালো খেলেছে, ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু একটা হিউম্যান সাইকোলজি, এটা ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু কাজ করবে, আমাকে জিততেই হবে, আমি তাহলে এই 4টে ম্যাচ জেতার কিন্তু কোনো মানে থাকবে না, কোনো মূল্য থাকবে না। ফলে এত, আর আমাদের দেশে ক্রিকেটকে নিয়ে যে উন্মাদনা, সেই জায়গা থেকেও কিন্তু প্রত্যাশার চাপটা কিন্তু ভারতের ওপর বেশ, একদম সেই জায়গায় নিউজিল্যান্ড কিন্তু ওই আন্ডারডগ হয়ে নামবে, ওকে, ডার্ক হর্স হয়ে নামবে। কিন্তু তুমি যদি আন্ডারডগ ডার্ক হর্স বলো রিমি, কেন তোমায় বলছি, 2015 বিশ্বকাপ, আমরা গতকালকে যখন আলোচনা করছিলাম তুমি আমায় বলেছিলাম, আমি এই প্রসঙ্গে এই কথাটা বলেছিলাম, 2015 বিশ্বকাপের ফাইনালে ওটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল। নিজেরা আয়োজক দেশ ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে জয়েন্টলি অর্গানাইজ করেছিল ওয়ার্ল্ড। 2019 ফাইনালে ব্যাড লাক, ওই একটা বিতর্কিত রান আউট, কাপ মানে ঠোঁট আর কাপের মাঝখানে যেটুকু দূরত্ব, ওই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিউজিল্যান্ড আর ব্রেন্ডন ম্যাকলামদের ঠিক ততটা দূরত্ব ছিল। আইসিসি টুর্নামেন্টে তারপরে তোমার 2023 বিশ্বকাপে হয়নি, গত বছর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে হয়নি। ওরাও চাইবে যে এনাফ ইজ এনাফ,
এই কাপটা আমাদের জিততে হবে। Okay. আমাদের টিম নিউজিল্যান্ড ক্রিকেট, নিউজিল্যান্ডের জার্সি, নিউজিল্যান্ডের পতাকার প্রতি এবার সুবিচার করতে হবে। ওরা কিন্তু অনেক বেশি মরিয়া থাকবে। আমি আর সেখানেই ভারতকে, জিজ্ঞেস আর করবো। যদি তুমি ভারতের জায়গা থেকে আসো, ভারতের ওই এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু খুব ভালো করে রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে এই দলে যে 15 জন ক্রিকেটার আছেন, এমনকি সাপোর্টিং স্টাফ এবং কোচ গৌতম গম্ভীর, তারা জানে যে চ্যাম্পিয়ন হতে না পারলে কি হবে। সব থেকে বড় কথা, গৌতম গম্ভীরের মাথায় এমনিতেই কিন্তু খাড়া ঝুলছে। ঘরের মাঠে কিন্তু তুমি খেয়াল করো শান্তনু, এই নিউজিল্যান্ডের কাছে ইতিহাসে 46 রান খুব সম্ভব। এই নিউজিল্যান্ডের কাছে গত বছরে কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে গেছে, ফিনিল হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে। অ্যাবসলিউটলি। এই ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে মানে পর্যুদস্ত হয়ে ফিরেছে। একদম। তারপরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আমি জিতেছি, T20 সিরিজ জিতেছি, ওয়ার্ল্ড কাপ ওয়ানডে সিরিজ জিতেছি। তারপরে এটা কিন্তু গৌতম গম্ভীরের চাপটাও কিন্তু মারাত্মক। যদি 19 থেকে 20 হয় তাহলে কিন্তু অবাক হব না গৌতম গম্ভীরের চাকরি থাকবে কিনা এই ইন্ডিয়ান টিমে। আমার জানা নেই, কেন গৌতম গম্ভীরের সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকারের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিয়ে। আমরা যেটা খবর, সংবাদ মাধ্যমে খবর হয়েছে, ঋষভ পান্ত না KL রাহুল কাকে খেলানো হবে। গৌতম গম্ভীর এক প্রকার জোর করে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে। এখন মুখ বন্ধ, এখনো পর্যন্ত এখন মুখ বন্ধ, এখন দলটা পারফর্ম করছে। বরুণ চক্রবর্তী 7টা পারফরম্যান্স শেষ কথা। বস, বরুণ চক্রবর্তী 2টো ম্যাচ খেলে 7টা উইকেট নিয়েছে। আর কিছু বলার জায়গা নেই। KL রাহুলকে নিয়ে তুমি কি বলবে? একটা কারোর একটা কথা শুনতে পাচ্ছ? আমি তো তোমাকে বলছি, আগের দিনকে বিরাট কোহলির ওই 84 রানের ইনিংস দিয়ে আমরা মাতামাতি করছি, কিন্তু তার সমান গুরুত্বপূর্ণ হচ্ছে ওই রাহুলের 42 রানের ইনিংসটা এবং হার্দিক পান্ডিয়ার 28 রানের ইনিংসটা এবং শ্রেয়াস আইয়ারের ওই ইনিংসটা 46 রানের ইনিংস। একদমই সমান ইকুয়াল ইম্পর্টেন্ট। একদম। এটা একটা কালেকটিভ এফোর্ট ছিল বলে আমি সেইখানেই তোমায় বলছি যে ইন্ডিয়া টিমের এই কালেকটিভ এফোর্টটা কিন্তু নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি। দুটো দলেরই দুর্বলতা আছে। ইন্ডিয়া টিমে প্রত্যেকে দায়িত্ব নিচ্ছে। প্ল্যান বি কাজ না করলে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি। কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে, 2-3 জন ব্যাটসম্যান দাঁড়িয়ে যাচ্ছে, একটা পার্টনারশিপ করে দিচ্ছে, দুরন্ত পার্টনারশিপ করে দিচ্ছে, 4টা রিলিজ হয়ে যাচ্ছে। বোলিং এ সামি উইকেট পাচ্ছে না তো হার্দিক উইকেট নিচ্ছে, বাকি 4টে স্পিনার উইকেট তুলে নিচ্ছে। একদম। ফলে এটা কালেক্টিভ টিম এফর্ট বলছো। কিন্তু প্রতিদিন এই 4টে ম্যাচেই সব ঠিকঠাক হয়েছে বলে আমি যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাই, ওভার কনফিডেন্ট হয়ে যাই যে আমি তো 4টে ম্যাচে আমরা তো করেছি, ফাইনালেও করে দেবো, সেটা যদি হয় তাহলে কিন্তু এর থেকে বড় মূর্খামি বা এর থেকে বড় ভুল কিছু হবে না। ওকে রেমিক, যদি আমরা নিউজিল্যান্ডের দিকে একটু তাকাই, সেক্ষেত্রে কিন্তু খুব ফর্মিডেবল ব্যাটিং লাইন আপ, নো ডাউট অ্যাবাউট ইট। রচিন রবীন্দ্রা এবং ইয়াং, তারপর আসছে লেথাম, তারপর আসছে কেন উইলিয়ামসন, তারপর লেথাম, তারপর ফিলিপস, তারপরে স্যান্টনার, প্রত্যেকেই কিন্তু ভালো। ড্যারেন মিচেল, ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং হার্ড হিটার্স এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে। সেখানে দাঁড়িয়ে এই যে ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডের, দুবাইতে অবশ্যই খুব একটা ফাস্ট স্কোরিং নয়, আমরা দেখেছি এখানে 260-270 ইজ আ গুড অ্যাভারেজ স্কোর। সেখানে দাঁড়িয়ে তোমাকে যদি আমি অপশন দিই, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ যদি আগে নিউজিল্যান্ড ব্যাট করে আগামীকাল, সেক্ষেত্রে প্রথম উইকেট অর্থাৎ রচিন রবীন্দ্রা, ইয়াং, কেন উইলিয়ামসন, তারপরে টম লেথম, তুমি প্রথম কোন 4টে উইকেটের মধ্যে প্রথম কোন 2টো উইকেট আগে দিতে চাই? অবশ্যই আমি রচিন রবীন্দ্রাকে বলবো এবং কেন উইলিয়ামসন বলবো। ওকে, রচিন রবীন্দ্রা শুরুটা দুরন্ত করে দিচ্ছে, ইয়াং যদি আউট হয়ে যায়, কেন উইলিয়ামসন তুমি মনে করে দেখো ইন্ডিয়ার বিরুদ্ধে একটা হাফ সেঞ্চুরি 73 রানের এবং দুবাইতেই করেছিল, এবং কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি। একদম, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন দিস সাইড। একদম নিউজিল্যান্ডের সবথেকে অভিজ্ঞ, এই দলের অভিজ্ঞ ক্যাপ্টেন, IPL খেলে। ভারতীয় বোলারদের সম্বন্ধে তার একটা সম্যক ধারণা, ভারতীয় বোলারদের স্পিনারদের ফেস করার সম্বন্ধে তার একটা যথেষ্ট অভিজ্ঞতা আছে। একইভাবে প্রযোজ্য রচিন রবীন্দ্রা দুরন্ত ফর্মে রয়েছে। ফলে এই দুজন ব্যাটসম্যানকে আমরা একজনকে ভুলে যাচ্ছি, আমি নামটা বলিনি তোমার, ইয়ান ব্রেসওয়েল, অবশ্যই যথেষ্ট ভালো অলরাউন্ডার। ব্রেসওয়েলও আছে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। একদম, তুমি যদি আসো তুল্য মূল্য বিচারে আসবে। ওই একদমই আমি তাই। তোমায় বললাম ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সের জায়গায় বিরাট কোহলি মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি ভারতের দিকে তুমি যদি আসো, আমি বলবো কিন্তু কালকে রোহিত শর্মাকে এনি হাউ রান করতে হবে। খুব খুব গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল, ফর দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। রাইট। যদি কাপ জিততে হয়, রোজ রোজ কিন্তু
আমি পারিনি, বিরাট বা শ্রেয়াস বা KL রাহুল এসে করে দিয়েছে, এটা কিন্তু রোজ হবে না, একদিন হতেই পারে তারাও ব্যর্থ হলো। একদমই তাই। ফলে আমি যখন ব্যাট করতে নামছি আমার সেই রেসপন্সিবিলিটি, আমি একটা দলের অধিনায়ক, আজকে ফাইনাল, আমাকে একটা ক্যাপ্টেন্স নক খেলতে হবে। ইতিমধ্যেই রোহিত শর্মাকে নিয়ে প্রচুর সমালোচনা কিন্তু বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে, আমরা দেখেছি। সেই নিয়ে সংবাদ মাধ্যম, খবরের কাগজে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ফলে রোহিত শর্মার হয়তো এটাই শেষ ICC কোনো টুর্নামেন্ট। রোহিত শর্মাকে কিন্তু আগামীকাল টসে জিতলে প্রথমে ব্যাট নিক, বা যদি রান চেস করতে হয় খুব স্পষ্টভাবে, খুব একদম সোজা কথায় রোহিত শর্মাকে কিন্তু কালকে রান করতে হবে। যদি মানে করতেই হবে আমি বলছি না, এই কিন্তু করা উচিত। গোটা টুর্নামেন্টে তোমার একটা হাফ সেঞ্চুরি নেই, তুমি ক্যাপ্টেন এবং দলের ওপেনিং ব্যাটসম্যান, সেখানে বাকি প্রত্যেকটা প্লেয়ার মোটামুটি ভালো রান করেছে। শুভমান গিল সেঞ্চুরি করেছে, বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, শ্রেয়াস আইয়ারের ব্যাটে রান আছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার রান আছে, KL রাহুল রান করছে, হার্দিক পান্ডিয়া আগের দিনকে ক্রুশিয়াল ইনিংস খেলেছে। শুধুমাত্র রোহিত শর্মার ব্যাটে একজন ওপেনার, তুমি একজন ক্যাপ্টেন, তুমি একজন দলের সব থেকে এক্সপিরিয়েন্স ব্যাটার, তোমার ব্যাটে রান যদি না আসে কিন্তু সেখানে তুমি যদি শুরুতেই আউট হয়ে যাও, সেখানে কিন্তু তার একটা কিন্তু প্রভাব কিন্তু বাকি ব্যাটসম্যানদের ওপরেও কিন্তু সেই চাপটা এসে পড়বে। ফলে এই রকম দিনে, আর আমার বিশ্বাস, আমি অতীতেও দেখেছি, আমরা এই বড় আমরা বিরাট কোহলির ক্ষেত্রেও বলছিলাম যে বিরাট কোহলি রান পাচ্ছে না, আমরা বলেছিলাম যে আমি তোমার মনে থাকবে, দর্শকদেরও মনে থাকবে, এটা কোনো আত্মতুষ্টি বা নিজের ঢাক নিজে পেটানোর কথা বলছি না। আমি বলেছিলাম যে রোহিত শর্মা পাকিস্তান ম্যাচে রান পাবে, এটা বিশ্বাস। কারণ বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে রান পাবে, এটা আমার বিশ্বাস। কেননা রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররা কামব্যাকের জন্য এই ধরনের ম্যাচ বা এই ধরনের মঞ্চগুলোকেই বেছে নেয়। তাই রোহিত শর্মার কিন্তু আগামীকাল সে ইন্ডিয়া প্রথমে ব্যাট করুক বা রান চেস করুক, আমার মনে হয় খুব 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 ইম্পর্টেন্ট রোহিত শর্মার কালকে একটা ক্যাপ্টেন্স নক। সেঞ্চুরি না হোক, অন্তত একটা 70 থেকে 80 রানের ইনিংস রোহিত শর্মা যদি খেলতে পারে, তাহলে বলবো ইন্ডিয়ার কাপ জেতা অর্ধেক হয়ে গেছে। কিন্তু রিমিক, কাল নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট পরিমাণে উইক থাকবে। ম্যাট হেনরি প্রবাবলি খেলবে না, সেই ক্ষেত্রে কাইল জ্যামিসন এবং তার সাথে হেনরি সাবস্টিটিউট নিশ্চয়ই কাউকে খেলাবে। ব্রেসওয়েল আছে, স্টপ গ্যাপ ওদের পেসার। কিন্তু স্পিনে ডাকা দেখতে গেলে কিন্তু রচিন রবীন্দ্র উইকেট পাচ্ছে রেগুলার বেসিসে, একটা দুটো করে কিন্তু উইকেট নিচ্ছে, এবং তার সঙ্গে মিচেল স্যান্টনার আছে, ভীষণ এক্সপিরিয়েন্স লেফট আর্ম স্পিনার। বলো। অবশ্যই দেখো, তুমি যদি কম্পারিজনে যাও তাহলে তো ইন্ডিয়ার স্পিনের সঙ্গে নিউজিল্যান্ডের স্পিনের কোনো তুলনা হবে না, সেটা নিশ্চয়ই। ইন্ডিয়ার অল স্পিনার আর উইকেট টেকার। কারেক্ট। এরা ব্রেক থ্রু দিতে পারে, ইন্ডিয়ান বোলাররা রান চেক দিতে পারে। তার বড় উদাহরণ তো নিউজিল্যান্ড ম্যাচই, উইকেট নিয়েছে, রান চেক দিয়েছে, ওদের স্কোরবোর্ডে রান তোলার মোস্ট প্রবাবলি ম্যাট হেনরি 5টা উইকেট নিয়েছিল। ম্যাট হেনরি ইন্ডিয়ার বিরুদ্ধে 5টা উইকেট নিয়েছিল। সেই ম্যাট হেনরি সম্ভবত যা খবর তাতে কিন্তু ফাইনালে নিউজিল্যান্ড টিম আপ্রাণ, টিম ম্যানেজমেন্ট তাদের মেডিকেল স্টাফের আপ্রাণ চেষ্টা করছে সুস্থ করে তোলার, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু আগামীকাল ম্যাট হেনরিকে ছাড়াই হয়তো মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। ফলে এটা নিউজিল্যান্ডের কাছে একটা বড় সেটব্যাক। দুবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠে কাপ জিততে পারেনি, রানার্স হতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা একটা ভালো জায়গা তৈরি করেছে, একমাত্র ভারতের কাছেই হেরেছে, আবার কালকে ভারতের বিরুদ্ধে নামবে। সেই রকম একটা জায়গায় তাদের যখন একটা মরণ কামড়ের জায়গায়, সেখানে যদি দলের মেন পেসার যদি ছিটকে যায়, সেটা একটা দলের কাছে অবশ্যই বড় সেটব্যাক, সেটা মেন্টালি সেটব্যাক, এবং গোটা দলের কাছে তার একটা এফেক্ট পড়ে। এবং তারপর বিপক্ষ যখন হচ্ছে ভারত, ফলে এইটা কিন্তু নিউজিল্যান্ডের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। যদিও দুবাইয়ের উইকেটে আমি ওই প্রথম শুরুর ওই 5-10 ওভার বাদ দিয়ে কিন্তু আর উইকেটে পেসারদের খুব একটা সুবিধা থাকছে না। একমাত্র যদি ব্যাটসম্যান যদি উইকেট গিফট না করে, তাহলে কিন্তু পেসারদের, আগের দিনও তুমি দেখেছো স্মিথ একটা ফুল টস বলে কাল বলের লাইনটা বোল্ড হয়েছে, খুব সময় সামির বলেই বোল্ড হয়েছে। স্মিথকে সচরাচর আমরা এরকম আউট হতে দেখিনি। ফলে ওই বলছি তোমাকে, প্রথম যদি ওই 10-12 ওভার বল একটু সুইং করছে, আগের দিন আমরা দেখলাম হার্দিক পান্ডিয়া যেমন পাকিস্তান ম্যাচে বাবর আজমকে একটা ছোট আউট সুইং হলো, বাবর আজম ক্যাচ দিয়ে বেরিয়ে গেল। না, আমরা শাহিন আফ্রিদির সেই ডেলিভারিও মনে আছে, রোহিত বোল্ড ওটা ইন্ডিভিজুয়াল এক্সিলেন্স, রাইট। শাহিন আফ্রিদি রোহিত শর্মাকে যে ইয়র্কারটা দিয়ে বোল্ড করেছিল, সেটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। ওখানে রোহিত শর্মা কেন, ওখানে সচিন টেন্ডুলকার, আমার ক্ষমা করে দেবেন দর্শকরা, নামটা চলে আসে, কেননা
ওয়ার্ল্ড ক্রিকেটের আলটিমেট নেম তো সচিন টেন্ডুলকার। একদমই। আমি জানি না সচিন থাকলে ওই বলটাকে হয়তো উনি সামলা দিতেন, যেহেতু উনি ক্রিকেটের ঈশ্বর, কিন্তু ওই বলে অন্য ব্যাটসম্যানদের কিছু করার থাকে না। সাইন আফ্রিদি যে ইয়র্কারটা দিয়েছিল, রোহিত শর্মা ব্যাট নামাবার আগেই বল ঢুকে গেছে। একদম। এগুলো আমরা ওয়াসিং আকরাম, ওয়াকার ইউনুসদের ক্ষেত্রে দেখেছি, সেটা সেই একটা ঝলক, ওই ক্ষণিকের ঝলক আমরা দেখেছিলাম সাইন আফ্রিদির ওই বলটাতে। কিন্তু তুমি যদি বলো, অবশ্যই ইন্ডিয়ার দিক থেকেও অনেক খামতি আছে, যেটা প্রথমেই আমি তোমায় বললাম, রোহিত শর্মার রান না পাওয়াটা গোটা টুর্নামেন্ট জুড়ে এটা কিন্তু বড় সেটব্যাক। এবং ফাইনালে কিন্তু এটা হলে কিন্তু হবে না, কেননা বারবার বলছি বাকি 3টে ম্যাচে আমার বাকি নিচের ব্যাটসম্যানরা খেলে দিয়েছে। হতেই পারে বিরাট কোহলি কালকে রান পেল না, হতেই পারে কালকে শ্রেয়াস আইয়ার রান করতে পারলো না, তাহলে আর কে পড়ে রইল? তাহলে বড় রানটা আর কে তুলবে? হার্দিক পান্ডিয়ার উপর তুমি করতে পারো না। রবীন্দ্র জাদেজা আছে তো। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা তুমি বলতে পারো না এরা একটা শেষ অবধি খেলে একটা 80-90 বল খেলে একটা 110 রানের ইনিংস খেলে দিয়ে বেরিয়ে আসবে। ঠিক। তাহলে তুমি মূল ব্যাটসম্যান, তুমি ক্যাপ্টেন, বলে কালকে খুব খুব ইম্পর্টেন্ট রোহিত শর্মার রান পাওয়াটা, এবং রোহিত শর্মার এই রান না পাওয়াটা গোটা টুর্নামেন্ট জুড়ে এটাও কিন্তু ভারতের কাছে চিন্তার কারণ, এটাও কিন্তু কালকে গৌতম গম্ভীরের অন্যতম মাথা ব্যথার কারণ। তবে আমার যেটুকু মনে হয়, তুমি প্রশ্নটা করার আগেই বলে দিই যে কালকেও আশা করছি নয়, হয়তো তাই, যে কালকেও ইন্ডিয়ার টিম আনচেঞ্জ থাকবে, 4 স্পিনার 1 পেসারের জায়গায়। ওকে রিমিক, আমরা আগামীকাল হয়তো যেহেতু ম্যাচ চলবে আমরা ডিসকাস করতে পারবো না, ম্যাচ নিয়ে কথা বলতে হবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আমরা বেশ কয়েকজন নতুন প্রতিভা পেয়েছি, বিশেষ করে ইব্রাহিম জারদান আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট ব্যাটসম্যান আফগানিস্তানে। ওমর জাই আছে, ওমর জাই, রাইট, 5টা উইকেট নিয়েছিল, রাইট, অবশ্যই রাইট। যে কোনো বড় টুর্নামেন্ট কিন্তু নতুন তারকার জন্ম দেয়। একদম। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু আমরা বেশ আফগানিস্তানকে নিয়ে আমরা খুবই হোপফুল। তবে আমি তোমাকে আবারও বলেছিলাম, এখনো বলছি, আমার খুব বিরোধিতা, যে আমি এটার খুব বিরুদ্ধে। আফগানিস্তান চমক দিয়েছে আমি বলবো না, না, কনসিস্টেন্ট খেলেছে আফগানিস্তান, নিজেদের খেলাটা খেলেছে। একদম। আগামী দিনে বহুত ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে আগামী দিনে এই খুব অদূর ভবিষ্যতে, খুব বেশি দিন নেই, যে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে আফগানিস্তানের ক্যাপ্টেনের হাতে কাপ উঠছে, সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবং যদি বৃষ্টিতে অস্ট্রেলিয়ার এগেইনস্টে ভেস্তে ম্যাচ না যেত, যদিও তখন অস্ট্রেলিয়া একতরফা খেলছিল, হেডের ক্যাচ ফেলে দিয়েছিল, কারেক্ট, ফারুকির বলে। কিন্তু তাও আমি সেটা পরের কথা, কিন্তু আমার অন্য টিম নিয়ে আজকে কোনো কথা বলতে ভালোই লাগছে না। তুমি আমাকে গতকালকে প্রশ্ন করছিলে, আমি তাও বলি যে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে পিচ কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিচ দেখো, রোহিত শর্মা আগের দিন বলেছে যে 5টা এই ডিআইসিএতে 5টা, মানে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 5টা উইকেট। কাল কোন উইকেটে খেলা হবে, কাল কোন উইকেটে খেলা হবে, এবং সেই উইকেটের চরিত্র বা উইকেটটা কিরম ভাবে কাজ করবে, বল কতটা প্রথমে স্পিন করবে, কতটা ব্যাটে আসবে, সেকেন্ড ইনিংসে কি হবে, কতটা বল থেমে আসবে, মন্থর পিচ হবে, সেটা কিন্তু কাল সকালে পরিষ্কার হবে সেই মুহূর্তে। তবে খুব বেশি এদিক ওদিক হবে বলে আমার মনে হয় না, কারণ আমার মনে হয়নি খুব বেশি। হয়তো আগের দিনের পিচটা একটু অন্যরকম ছিল, সেই 264 রান উঠে গেছে, অবশ্যই তার জন্য কোনোভাবেই স্মিথ এবং অ্যালেক্স ক্যারি ইনিংসটাকে করছি না, বা ট্রাভিস হেড যেভাবে 29 রানের ইনিংসটা খেলে গেছে। তবে টস কালকে একটা ফ্যাক্টর হলেও হতে পারে, ইন্ডিয়ার হওয়ার কথা নয়, কিন্তু দেখো যেহেতু আইসিসি টুর্নামেন্ট একটা ফাইনাল, দুটো দলই চাইবে প্রথমে ব্যাট করে একটা বড় রান তুলে দিতে, এবং ইন্ডিয়া তো চাইবেই, কারণ এই ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু রান প্রথমে ব্যাট করে 249 তুলেছিল, তারপর 205 অল আউট। ওকে, ইন্ডিয়া আমার মনে হচ্ছে যদি কালকে টসে জেতে ইন্ডিয়া, তারা ইন্ডিয়াও হয়তো ব্যাটিং নিতে চাইবে, এবং নিউজিল্যান্ড আর কখনোই রান চেস করতে চাইবে না আগের দিন থেকে শিক্ষা নিয়ে। ওকে রিমিক, একদম শেষ দিকে আমরা কিন্তু ফিল্ডিং সাইড, আমরা গতকাল যখন শো করেছিলাম, আমরা তুমি বলেছিলে যে ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু, নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়ার থেকে বেশ অনেকটা এগিয়ে আসে ফিল্ডিংয়ের দিক থেকে। সেক্ষেত্রে আমরা জানি ক্যাচ ইজ উইন ম্যাচেস, এবং ভালো ফিল্ডিং সাইড কিন্তু অনেক রান বাঁচিয়ে দেয়, 20-30 রান একটা ম্যাচের ডিফারেন্স হয়ে যায়, একটা ম্যাচের ভাগ্য করে দেয়। একদম, আমি তো তোমাকে গতকালকেও যখন আমরা এই শো করছিলাম বা এই অনুষ্ঠান করছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নশিপ, আমি বলেছি যে নিউজিল্যান্ডের ফিল্ডিং কিন্তু ভারতের থেকেও বেটার। আমার মনে আছে, আমি মনে হয় বলেছিলাম যে 10-এ তুমি আমায় জিজ্ঞেস করেছিলে কত দেবে দুটো দলের ফিল্ডিংকে, আমি বলেছিলাম 10-এ ইন্ডিয়াকে যদি আমি 7 দিই, নিউজিল্যান্ডকে আমি 9 দেবো। কেন? গ্লেন ফিলিপসের ওই দুটো ক্যাচ,
এই টুর্নামেন্টের ওয়ান অফ Absolutely gifted magical catch। দুটোই সমান একদম, ক্যাচ, একদম, দুটোই, একদম। একটা রিজওয়ানের, একটা বিরাট কোহলির, একটা ও। বাঁ দিকে যাবে, এবং অবশ্যই এর ক্যাচটাকেও কেন উইলিয়ামসনও যে ক্যাচটা নিয়েছিল আগের দিন ইন্ডিয়ার হ্যাঁ, বিরুদ্ধে, হ্যাঁ, হ্যাঁ, সেই ঠিক, ক্যাচটাকেও ঠিক। উল্টো দিকে রান করে এক হাতে সেই ক্যাচটাকেও তুমি কোনোভাবেই ইয়ে করতে পারো না। তবে গ্লেন ফিলিপসের ক্যাচ দুটো কিন্তু এই টুর্নামেন্টের সেরা এবং ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা পোস্টার হবে। আমরা দেখেছিলাম ছোটবেলায় বেশ। 96 ওয়ার্ল্ড কাপের সময় সেই জান্টি রোডসের ওই ক্যাচ প্রত্যেকের বাড়িতে আমরা পোস্টার করে রেখেছিলাম ওই ছবিটা। সেই গ্লেন ফিলিপসের এই ক্যাচ দুটোর ছবিও কিন্তু সবার বাড়িতে পোস্টার হয়ে থাকবে যারা ক্রিকেট প্রেমীদের বাড়িতে, এবং তাতে কোনো সন্দেহ নেই। বেশ, বেশ। এবং নিউজিল্যান্ডের ফিল্ডিং অবশ্যই ভারতের থেকে অনেক বেটার, এবং অবশ্যই দুটো ক্যাচ আছে, ওরা কিন্তু প্রতি ম্যাচে কিন্তু 15-20টা করে রান সেভ করে দিচ্ছে ফিল্ডিং করে। Okay. এটা কিন্তু ফাইনালে কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করে দিতে পারে রেজাল্টের ক্ষেত্রে। Okay. প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ইন্ডিয়ার ফিল্ডিং এ দেখো, ইন্ডিয়া কিন্তু কম বেশি করে প্রায় প্রতি ম্যাচে কিছু না কিছু ক্যাচ মিস হয়েছে। বেশ, আমাদের সময় একদম শেষ। ফাইনালে কিন্তু এই ক্যাচ কোনোভাবে মিস করা যাবে না। ক্যাচ মিস তো ম্যাচ মিস একদম। যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেই ভুল ভ্রান্তি শুধরে ইন্ডিয়াকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। অবশ্যই অ্যাডভান্টেজ ইন্ডিয়া এইখানে 20-25 দিন ধরে রয়েছে, এখানকার ওয়েদার জানে, এখানকার পিচের চরিত্র জানে। নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু হেরেছে, তবু তাদেরও একটা আইডিয়া আছে। কিন্তু ইন্ডিয়াকে কালকে মাথা ঠান্ডা করে খেলতে হবে। তুমি যদি বলো মাথা ঠান্ডা রাখতে হবে, টসে জিততে আমি মনে করি অবশ্যই ব্যাটিং করে নিতে হবে এবং রোহিত শর্মাকে রান করতে হবে, এবং মিডিল অর্ডারে শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলদের মধ্যে কাউকে একটা, বিরাট কোহলির মধ্যে কাউকে একটা কিন্তু দাঁড়াতে হবে। ওকে রেমিক, একদম লাস্ট প্রতিটা শোতে আমরা জিজ্ঞেস করি পার্সেন্টেজ আউট অফ 100। আর একটা কথা আমি বলে নিই তোমার এই উত্তরটা দেওয়ার, পার্সেন্টেজটা দেওয়ার আগে, সেটা হচ্ছে যে কথাটা আগেও বলেছি অনুষ্ঠানের শুরুতে, যে নিউজিল্যান্ড কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, ওদের হারানোর কিছু নেই। ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে, ওরা কিন্তু প্রত্যাঘাত দেবে। যদি কোনোভাবে ইন্ডিয়ার ড্রেসিং রুমে কিন্তু যদি ওভার কনফিডেন্স চলে আসে, তাহলে কিন্তু চোখের জল ফেলতে হবে। পার্সেন্টেজ তুমি যদি আমাকে বলো, আমি কালকে 60% ইন্ডিয়ার পক্ষে, 40% নিউজিল্যান্ডে। ফার্স্ট ইনিংসটা হলে বলতে পারবো সেই 60টা কি 100-এ যাচ্ছে নাকি 40টা বেড়ে 70-তে। বাট 60-40 টু স্টার্ট উইথ। আমি ইন্ডিয়াকে অনেক ধন্যবাদ রিমিক তোমার অ্যানালিসিসের জন্য। 60% ইন্ডিয়া, 40% নিউজিল্যান্ড, এই নিয়ে কিন্তু কাল আমরা প্রেডিক্ট করছি খেলা শুরু হবে। অবশ্যই ম্যাচ যখন একটা ইনিংস শেষ হবে আমরা ডিসকাস করব, এবং তখন মোটামুটি পার্সেন্টেজটা কি দাঁড়াবে আমরা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্তই। আগামী কাল মেগা ফাইনাল আর আমাদের মেগা ডিসকাশন তার সঙ্গে দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।